আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে লাইভের টাইটেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আসলে আজকে কি বিষয়ে কথা বলবো। তবুও আমি আরেকবার আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে বর্তমান সময়ের যে সবচাইতে আতঙ্কর যে বিষয়টা, যেটা হচ্ছে ওমিক্রন নতুন একটা ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। আপনারা জানেন যে একটা সময় ডেল্টা ভ্যারিয়েন্ট নামে একটা ভ্যারিয়েন্ট ধরা পড়েছিল এবং যেটার কারণে পুরো বিশ্ব খুব আতঙ্কিত হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে বিভিন্ন রকম গবেষণার পরে দেখা গেল যে আসলে ডেল্টা ভ্যারিয়েন্ট এতটা বেশি ঝুঁকিপূর্ণ না। যদিও এটা খুব সংক্রামক, খুব তাড়াতাড়ি এটা ছড়িয়ে পড়ে। তবুও এটা আসলে ওরকম মানে ভয়ভীতির কোনো বিষয় নয়। তো এই জিনিসটা যখন স্টাডি করে পাওয়া গেল এবং যখন ভ্যাকসিন যারা তৈরি করেছেন Pfizer কিংবা Moderna, AstraZeneca এবং সবাই যখন বলল যে, "না, আমরা আসলে এই ডেল্টা ভ্যারিয়েন্টও আমাদের ভ্যাকসিন কাভার দিতে পারে।" তখন কিন্তু আস্তে সবকিছু স্বাভাবিক হতে চলল। ঠিক তখন আতঙ্কিত হয়ে কিন্তু বেশ কিছু দেশ সাময়িকের জন্য, আমি রিপিট করছি, সাময়িকের জন্য কেউ ১ সপ্তাহের জন্য, কেউ ২ সপ্তাহের জন্য, এরকম ১৫ দিনের জন্য ফ্লাইট বন্ধ ঘোষণা করেছিল। কিন্তু সেটা কিন্তু দীর্ঘস্থায়িত্ব হয়নি। কারণ আমি একটু পরে ব্যাখ্যা করছি। কারণটা একটু ব্যাখ্যা করছি, সেজন্য একটু সাথেই থাকবেন। আরেকটা বিষয় থাকবে যে যেহেতু আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলব, যেটা নিয়ে এখন বিশাল তুলকালাম চলছে, যেটা নিয়ে এখন খুব বেশি আলোচনা চলছে মার্কেটের। বর্তমানে বলা চলে যে যারা আসলে প্রবাস খাত নিয়ে অ্যাভিয়েশন বা ট্রাভেল এজেন্সি বা এই রিক্রুটিং এজেন্সি নিয়ে যারা কাজ করছে তাদের জন্য এখন সবচাইতে বেশি আলোচনা, সমালোচনা, হট কোল্ড যেটাই বলি সেটা হচ্ছে এই ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে। এয়ারলাইন ইন্ডাস্ট্রিতে সবকিছু মিলিয়ে আসলে খুব আতঙ্কের একটা বিষয় হচ্ছে এই ভ্যারিয়েন্ট। তো যাই হোক তার আগে আমি কিছু ফ্যাক্ট আপনাদেরকে বলি। যখন ২-১ টা পত্র-পত্রিকায় প্রকাশ পেল যে নতুন একটা ভ্যারিয়েন্ট ধরা পড়েছে সাউথ আফ্রিকাতে বা এই সমস্ত আফ্রিকান সাবকন্টিনেন্ট এর মধ্যে। সেটা কি? সেটা হচ্ছে ওমিক্রন। সো এই ওমিক্রনটা হচ্ছে ডেল্টার থেকেও বেশি সংক্রামক। তো এই জিনিসটা নিয়ে যখন রিসার্চ শুরু হলো তখন দেখা গেল যে এই ওমিক্রন যে সিম্পটম গুলি আছে তা হচ্ছে শুকনো কাশি বা একটু মাংসপেশিতে ব্যথা হওয়া বা একটু জ্বর ভাব হওয়া বা বমি ভাব হওয়া। ঠিক এই সমস্ত কিন্তু ৩-৪ টা সাইড ইফেক্ট দেখা গিয়েছে যেটা আমাদের বাংলাদেশী স্বাস্থ্য মন্ত্রণালয় সহ যারা স্বাস্থ্য খাত নিয়ে কাজ করছে তারাও বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়েছে। তো এখন আপনি নিশ্চয়ই জানেন যে আসলে যদি এই ভাইরাসটা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ থাকতো তাহলে কিন্তু তার সাইড ইফেক্ট টা এরকম থাকতো না। আবার আরেকটা বিজ্ঞানী বলেছে যে এটা হয়তোবা আশীর্বাদ স্বরূপও হতে পারে। কারণ যেহেতু এটা খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে, সো এই ওমিক্রন হয়তোবা ডেল্টা ভ্যারিয়েন্টের টাকে কাভার করে দিতে পারে। যেহেতু ওমিক্রনের আসলে খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, সেহেতু যদি এটা সবার মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে এটা ডেল্টাকে কাবু করে ফেলবে। যেটা আমাদের জন্য হয়তোবা ফলপ্রসূ হবে। এটাও কিন্তু একটা বিজ্ঞানী বলেছে। জার্মানির একটা বিজ্ঞানী। তো যাই হোক এগুলো হচ্ছে রিসার্চ এর অ্যানালাইটিক্যাল বিষয়। আমি সেদিকে যাচ্ছি না। আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আজকে যদি আপনি মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরব বা ইউনাইটেড আরব এমিরেটস, দুবাইয়ের কোনো দেশে যেতে চান তাহলে আজকে হচ্ছে ডিসেম্বরের ৮ তারিখ। আজকে থেকে শুরু করে আপনি জানুয়ারি পর্যন্ত কোনো সিট পাবেন না। আর যদি পেয়েও যান ভাগ্যক্রমে সেটা বিজনেস ক্লাস হবে অথবা ইকোনমি ক্লাসেরও যদি কোনো ট্রানজিট ফ্লাইট হয় সেই ফ্লাইটটা হবে। এবার ধরতে পারেন যে টিকেটের মূল্যটা কত আসবে? বর্তমান সময় এই ডিসেম্বর মাসের পুরো কোনো সিটই পাবেন না হয়তোবা। যদি পেয়েও যান ভাগ্যক্রমে, ইকোনমি ক্লাসের ওয়ান ওয়ে টিকেটের দাম আসছে হচ্ছে মোর দ্যান 1,00,000 1,00,000 এর উপরে। 1,20,000 30,000 এরকম প্রাইসে টিকেট আসছে। এখন কথা হচ্ছে যে ফ্লাইট বন্ধ হয় নাই, কোন দেশ লকডাউনে যায় নাই। সবকিছুই ঠিক আছে। তারপরেও টিকেটের প্রাইস কিভাবে দ্বিগুণ, তিনগুণ হয়ে গেল? আমার যেটা মনে পড়ে আমরা ১-২ সপ্তাহ আগেও টিকেট কেটেছি মধ্যপ্রাচ্যের জন্য ৳৪০,০০০, ৳৪৫,০০০, ৳৫০,০০০ এর মধ্যে টিকেট প্রাইসটা চলে এসেছিল। আমাদের ধারণা ছিল যে এই যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে, ট্রাভেল ইন্ডাস্ট্রি বলি, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি বলি, এই ইন্ডাস্ট্রির মধ্যে যে আপস অ্যান্ড ডাউন হচ্ছে সেটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। কারণ সবাই মোটামুটি এখন প্রাপ্তবয়স্ক যারা আছে ভ্যাকসিনেটেড, প্রত্যেকটা উন্নত দেশ ভ্যাকসিনেটেড, বাংলাদেশও আলহামদুলিল্লাহ কোনো দিকে পিছিয়ে নেই। সব দিকেই কিন্তু জিনিসটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। সেই সাথে আমাদের টিকেট প্রাইসও টিকেট ফেয়ারটাও স্বাভাবিক হয়ে গেছে। সবকিছুই যখন স্বাভাবিক চলছে, তখন কোন দেশে যদি লকডাউনে না যেয়ে থাকে, এরকম সিদ্ধান্তও যদি না এসে থাকে, তাহলে কেন আমরা ডিসেম্বর মাসে কোনো ইকোনমি ক্লাসের টিকেট পাচ্ছি না? কেন টিকেটের মূল্য 45,000-50,000 থেকে
1,00,000 বা 1,50,000 ক্রস করেছে। এই ব্যাপারে যদি একটু অ্যানালাইটিক্যাল বিষয়গুলি বলি বা আমি আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা বলি সেটা হচ্ছে যে প্রতিদিন যেমন আজকের একটা কল আমি বলি, সকালে আমার কাছে একটা ফোন এসছে সম্ভবত ১০টা কিংবা ১১টা, সেটা হচ্ছে আমারই গ্রামের একজন আ ভাই ফোন করেছে। তার ছেলে সম্ভবত বিদেশগামী প্রার্থী। তো সে ফোন করেছে, "ভাই ১৫ তারিখ থেকে নাকি ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে।" তো আমি কথাটা শোনার পরে আমি আসলে হাসবো না কাঁদবো না আমার আসলে কি রিঅ্যাকশন দিব এরকম আমার কাছে কোনো রিঅ্যাকশন ছিল না। তো আমি যাই হোক উনার বুঝতেই পারছি যে গ্রামের মানুষ তারা হয়তোবা রিউমার শোনে, এরকম গুজব শোনে তারা এই বিষয়টা আমাকে বলছে। আমি অবাক হয়েছি এই জায়গায় যে তারা অন্তত এই ডেটটাও ফিক্স করে ফেলেছে যে কোন ডেটে লকডাউনে যাবে। অথচ আমরা ট্রাভেল এজেন্সি আলহামদুলিল্লাহ ঢাকার প্রাণকেন্দ্রে বসে আছি। আমাদের ট্রাভেল এজেন্সির কার্যক্রম সবসময় প্রতিনিয়ত চলমান রয়েছে। আমাদের রিক্রুটমেন্ট এজেন্সির চলমান রয়েছে। প্রত্যেকটা এয়ারলাইন্সের আলহামদুলিল্লাহ মেজর এয়ারলাইন যেগুলি আছে সেই সেলস ম্যানেজারের সাথে সবসময় আমাদের যোগাযোগ থাকছে। সব দিক থেকেই কিন্তু আমরা সবসময় আপডেটেড তথ্যটা পাচ্ছি। আমাদের ATAP কিংবা বাইরা থেকেও দেখা যায় আমাদেরকে সবসময় প্রতিনিয়ত ইমেইল করে অফিসিয়াল মাধ্যমে জানানো হয় যদি কোনো পরিবর্তন আসে। এয়ারলাইন্স থেকে আমাদেরকে জানানো হয়। আমরা এখানে বসে জানি না। অথচ গ্রামের এক ভাই আমাকে ফোন করে বলতেছে যে ১৫ তারিখ থেকে ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে আপনি একটু চিন্তা করে দেখুন যে আসলে গুজবটা কোন পর্যায়ে চলে গেছে। আরেক শ্রেণী আছে যেটা আমি আসলে আমি তাদেরকে দোষ দিচ্ছি না। হয়তোবা তারা ভয়, ভীতির কারণেই কাজটা করছে। যেমন এখন হচ্ছে আমাদের ডিসেম্বর কিংবা জানুয়ারির ফ্লাইট চলমান ছিল। কেউ হয়তোবা ৩ মাসের কিংবা ৪ মাসের ছুটিতে এসেছেন নভেম্বর কিংবা ডিসেম্বরে। যার হয়তোবা রিটার্ন যাওয়ার কথা ছিল আ ফেব্রুয়ারিতে কিংবা মার্চে কিংবা এপ্রিলে, এরকম সময়ে। এখন সবাই যে জিনিসটা করছে যে আতঙ্কিত হয়ে সবাই চাচ্ছে যত তাড়াতাড়ি যাওয়া যাবে। প্রতিনিয়ত আমাদের ট্রাভেল এজেন্সির যারা এখানে কনসালটেন্ট আছে, যারা এজেন্ট আছে, তারা ফোন কল রিসিভ করতে তাদের মাথা খারাপ অবস্থা। "ভাই আমার টিকেটের ডেটটা একটু আগে করে দেন। ভাই আমার টিকেটটা একটু চেঞ্জ করে দেন। যত টাকা লাগে আমি দিব আমার টিকেটটা বদলায়ে দেন।" মানে সবার মধ্যে কিন্তু একটা আতঙ্ক চলে গেছে যে আবারও কি সেই ৬ মাস ১ বছরের জন্য ফ্লাইট বন্ধ হয়ে যাবে কিনা? লকডাউনে যাবে কিনা? ফ্যাক্ট একটু বোঝার চেষ্টা করবেন। যখন বাংলাদেশে ১ম লকডাউন শুরু হলো, পৃথিবী জুড়ে যখন লকডাউন শুরু হলো, সেই মার্চ, ফেব্রুয়ারি, মার্চের কথা ২০২০ সালের দিকে। তখন কিন্তু কোনো ভ্যাকসিন বের হয় নাই। কেউ ভ্যাকসিন দেয়ও নাই। মানুষ জানতও না যে করোনা ভাইরাসটা কোন দিকে যাচ্ছে, কত মানুষ মারা যাবে, আদৌ কি বিজ্ঞানীরা এর ভ্যাকসিন বের করতে পারবে কিনা, ভ্যাকসিনের সুফল হবে কিনা, সবগুলা জিনিস কিন্তু অনিশ্চিত ছিল। সেই মুহূর্তে লকডাউন কিন্তু এত বড় দীর্ঘায়িত হয়েছে এবং এর জন্য কিন্তু প্রত্যেকটা দেশ খেসারতও দিয়েছে। উন্নত থেকে শুরু করে অনুন্নত যতগুলি দেশ আছে সবাই কিন্তু এটার চরম মূল্য দিয়েছে। যারা দীর্ঘায়িত করেছে লকডাউনটা তাদের কিন্তু অনেক বেশি মূল্য দিতে হয়েছে। এখন কোন দেশই কিন্তু চাইবে না যে তারা নতুন করে লকডাউনে যাবে। প্রত্যেকটা দেশ এখন কি করে? অল্টারনেট খোঁজে যে কিভাবে লকডাউন না দিয়ে আমি আমার কার্যক্রমকে চলমান রাখতে পারি এবং পাশাপাশি আমার অর্থনৈতিক চাকাটাও সচল রাখতে পারি এবং সংক্রমণও জানি না হয়। এইরকম স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রত্যেকটা দেশ এখন চলছে। সেটা হচ্ছে যে ভ্যাকসিনেটেড ক্যান্ডিডেট নিচ্ছে বা যারা ভ্যাকসিনেটেড তারাই প্রবেশ করতে পারবে। প্রবেশ করলেই তাদের ৩-৪ দিন ৫ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে। তাদেরকে সনদ দেখাতে হবে, একাধিক পরীক্ষা করতে হবে। অর্থাৎ সবাই কিন্তু এখন সচেতন। এখন সেই ২০২০ সালের সেই বিষয়টা চিন্তা করে আমি যদি ৩ মাস ৪ মাস পরে আমার ফ্লাইট ছিল সেটা আমি ৫০-৬০ হাজার টাকা দিয়ে আজকে একটা ঘটনা ঘটছে। একটু আগে আমাদের যে ম্যানেজার সাহেব আছে ট্রাভেল এজেন্সি উনি এসে বললেন যে উনার টিকেটের মূল্য ছিল ৪৫,০০০-৫০ হাজার টাকা। এখন সে ডেট চেঞ্জ করতে যাচ্ছে। নতুন টিকেটের মূল্য দাঁড়িয়েছে 1,০০,০০০ প্লাস ৳১,০০,০০০ র উপরে চলে গেছে। এখন তাকে যদি ডেট চেঞ্জ করতে হয় তাহলে তাকে পেনাল্টি পে করতে হচ্ছে, জরিমানা পে করতে হচ্ছে প্লাস ডিফারেন্স পে করতে হচ্ছে। ব্যবধান। সে যে টাকা দিয়ে টিকেট কেটে এসেছিল সেই টিকেট আর বর্তমানকার যে টিকেটের মূল্য সেখান থেকে তার ব্যবধানই দাঁড়াচ্ছে হচ্ছে ৫০,০০০-৬০,০০০ টাকা। অর্থাৎ তার ক্রয় মূল্যের থেকে এখন ডেট চেঞ্জ করতে বেশি টাকা লাগছে। এখন সেই ভদ্রলোক কিন্তু ২ মাস পরে গেলেও যেতে পারত। কিন্তু সে আজকে কেন চেঞ্জ করতে চাচ্ছে? কারণ তার ভিতরে ভয় ঢুকে গেছে যে আমাকে এখনই যেতে হবে। না হলেই বোধহয় আমি আটকা পড়ে গেলাম। আমার ভিসাটা বাতিল হয়ে গেল। এই বুঝি ফ্লাইট বন্ধ হয়ে গেল। আসলে এরকম কোনো কিছুই না। যদি আমি আরো স্পষ্ট করে বলি যে আমাদের এই সচেতনতার অভাবটাকে মানুষ পুঁজি করে কিছু কুচক্রী মহল পুঁজি করে এই যে এইরকম একটা সিচুয়েশন হয়তোবা তৈরি করতে চাচ্ছে বা অলরেডি হয়েও গেছে।
এখন এই মুহূর্তে আমাদেরকে যেটা করণীয় হতে পারে সেটা হচ্ছে চোখ কান খোলা রাখতে হবে। এখন একজন মানুষ বলল যে ১৫ তারিখ থেকে ফ্লাইট বন্ধ। আপনি সেটা ধরে নিয়ে বসে থাকলেন যে ১৫ তারিখ থেকে ফ্লাইট বন্ধ। এটা যাচাই বাছাই করার ওয়ে নেই? অবশ্যই আছে। যেহেতু আমাদের এখন সবচাইতে বড় মার্কেট হচ্ছে কি মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের মধ্যে যদি আরো আমি জিনিসটাকে ছোট করে আনি তাহলে ২ টা দেশ। একটা হচ্ছে ইউনাইটেড আরব এমিরেট, দুবাই, আরেকটা হচ্ছে সৌদি আরব। তাহলে সৌদি আরবের অথেন্টিক নিউজটা কোথায় পাওয়া যাবে? সৌদি আরবের অথেন্টিক নিউজটা পাওয়া যাবে হচ্ছে আরব নিউজে, সৌদি গেজেটে অথবা সৌদি প্রেস এজেন্সিতে। এই ৩ টে জায়গায় যদি আপনারা একটু খোঁজ নেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে খবরটা সঠিক কিনা। যদি আমি দুবাইয়ের কথা বলি, খালিজ টাইম আছে সেখানে গিয়েও আপনি দেখতে পারেন যে খবরটা সঠিক কিনা। সেটাও বাদ দিলাম। বাংলাদেশের যে মেইন স্ট্রিম পত্রিকাগুলি আছে, পত্র-পত্রিকা আছে ইংরেজি, বাংলা, 'প্রথম আলো' বলি, 'আমার দেশ' বলি, 'কালের কণ্ঠ' বলি, 'যুগান্তর' বলি, তারাও কেউ না কেউ নিশ্চয়ই ছাপবে যে অমুক দেশের সাথে ফ্লাইট বন্ধ হচ্ছে। কারণ এটা তো একটা হট টপিক। এটা তো অবশ্যই ব্রেকিং নিউজ হওয়ার মতো। তাহলে এটা তো আর কোনো লুকোচুরির বিষয় না। তাহলে আপনি কেন ধরে নিলেন যে ১৫ তারিখে ফ্লাইট বন্ধ হচ্ছে? কেন আমাদের কাছে এত ফোন কল আসছে? এটা হচ্ছে একেবারেই হচ্ছে কি আমাদের একটা আতঙ্ক, ভীতি যেটা আসলে বাস্তব না। সত্যি কথা বলতে সৌদি আরবের হেলথ মিনিস্টার কিন্তু জানিয়ে দিয়েছে। স্পষ্ট করে গত সপ্তাহে জানিয়ে দিয়েছে যে তারা এখন নতুন করে কোনো লকডাউন এ যাচ্ছে না। তারা এখন হয়তোবা এই যে বিভিন্ন প্রোটোকল চেঞ্জ করবে, তারা নিয়ম নীতি চেঞ্জ করবে। কিন্তু লকডাউন করে একদম দেশ আগের মতো বিচ্ছিন্ন করে ফেলবে বিশ্ব থেকে সেই জিনিসটার মধ্যে আমার মনে হয় না কেউ যাবে। সৌদি আরবটা গেল। দুবাইতে এখন এক্সপো 2020 চলছে। দুবাইও তারা র‍্যাপিড পিসিআর টেস্টের কথা বলেছে। ৬ ঘন্টার আগে আপনাকে এয়ারপোর্ট থেকে টেস্ট করে তারপরে যেতে হচ্ছে। ওখানে যাওয়ার পরে পিসিআর টেস্ট হচ্ছে। অর্থাৎ আপনি কোভিড নিয়ে তাদের কান্ট্রিতে ঢোকার কোনো চান্স নাই। সবাই কিন্তু এখন সচেতন। এই ধারণাটা মাথা থেকে ফেলে দিন। যদি এটাই হয় যে হ্যাঁ, যদি হয়ে যায়, ভাই যদি হয়ে যায়, যদি আমি কালকে না বাঁচি, যদি কালকে আমার মৃত্যু হয়ে যায়, আজকে আমি সুস্থ মানুষ ঘুমালাম, যদি আমার চোখটা না খুলল, এরকম একটা প্রবাদ বাক্যও তো আছে যে, "চোখ খুললে ইহকাল আর চোখ না খুললেই পরকাল।" এরকম নিশ্চয়ই আপনারা শুনছেন। রাস্তা পারাপার হলে রাস্তায় দুর্ঘটনা হয়। রাস্তায় চলতে গেলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। তাই বলে কি মানুষ রাস্তা পারাপার হয় না? রাস্তাঘাটে চলে না? অবশ্যই চলে। তাহলে আমরা কেন এত ভয় পাচ্ছি ভাই? কেন এরকম সিচুয়েশনটাকে নরমাল সিচুয়েশনটাকে আমরা অ্যাবনরমাল করে দিচ্ছি? আজকের এই লাইভের টপিকটা একটাই যে আসলে আপনাদের ফ্যাক্ট বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে যে গত বছর আমরা কোন পরিস্থিতিতে ছিলাম, আজকে আমাদের দেশ কোন পরিস্থিতিতে আছে, আমরা কোন পরিস্থিতিতে আছি, বিশ্ব কোন পরিস্থিতিতে আছে। গত বছর কেন লকডাউনটা এত দীর্ঘায়িত হয়েছিল? এইবারে কি লকডাউন পড়তে পারে কিনা? যদি পড়ে কেন পড়বে? ওমিক্রনটা আসলে কতটুকু ক্ষতিকর, কতটুকু ভয়ংকর? এটা কি আসলে আমাদেরকে এরকম আগের মতো পরিস্থিতিতে নিয়ে যেতে পারে না? পারে না। প্রত্যেকটা জিনিস যদি আমরা বিচার বিবেচনা করি, আসলে অনেকেই করবে না। যদি করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে ফলাফলটা কি। এটাই। হ্যাঁ, এই যে একটা কথা বলছেন, ইমন হাসান বলছেন, "ভাই সমস্যাটা হচ্ছে সবাই সঠিক তথ্য পায় না। তাই সবাই গুজবে কান দেয়।" না, গুজবে কান দেওয়া যাবে না ভাই। একটু চোখ কান খোলা রাখতে হবে। একটু চোখ কান খোলা রাখতে হবে। আমাদের মতো আমরা যারা আছি, আমাদেরকে যারা জানাশোনা আছে তাদেরকে ফোন দিতে হবে। আমাদেরকে ফোন দেন। জিজ্ঞেস করেন। আজকের লাইভের অর্থটা কিন্তু এটাই যে আপনাদেরকে একটু সচেতন করা। এবং এই লাইভটি যারা দেখছেন আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যদি আপনাদের দায়িত্বটুকু পালন করেন, একটু শেয়ার করে দেন জিনিসটা বা আপনারা নিজেরাও যদি একটা লাইভ করেন বা নিজেরাও যদি সচেতন করেন তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে যে আসলে ফ্যাক্টটা কি। যারা ৩-৪ মাস আগে পরে এসছিলেন, পরেই থাকেন ভাই। এত ১.৫ লাখ, ৳১,০০,০০০ দিয়ে আবার টিকেট কাটার কোনো প্রয়োজন নেই। কোনো প্রয়োজন নেই। নতুন করে মনে হয় এই যে ফ্যাক্ট গুলি আমি আলোচনা করলাম, আপনাদেরকে আমি বুঝায় দিলাম যে আসলে এখানে কি হয়েছিল বা কি হচ্ছে। এই জিনিসগুলি জানার পরেও যদি আপনি বা আপনারা সচেতন না হন, তাহলে কিন্তু আমি একটাই ধরে নিব যে আসলে আমাদের মাথায় হয়তো বুদ্ধি আল্লাহ দেয়নি পরিপূর্ণ অথবা আমাদের টাকার কোনো মূল্য নাই। আমাদের কাছে যে টাকা আছে এটা আসলে তেজপাতা। এই টাকার কোনো মূল্য নেই। যেটা আসলে সত্যি না। টাকার মূল্য আছে। এই টাকাটা অন্যভাবে খরচ করেন। যদি আপনার টাকা বেশি হয়ে থাকে, দান দক্ষিণা করেন। গরিব দুঃখীদের দেন। এতিমদের খরচ করেন। এতিমদের পেছনে খরচ করেন। সেটাও না করলে আপনি ধর্মীয় কাজে খরচ করেন। অন্তত ইহকাল না হোক পরকালে তো জান্নাত পাবেন। এই বিষয়টা ভাই। ভিডিওটা শেয়ার করবেন, সচেতন করবেন। বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল আমরা আমাদের কাজ করে যাচ্ছি। মানুষকে সচেতন করছি। ইনশাআল্লাহ সচেতন করতে থাকবো। গুজবে কান দিবেন না। অযথাই টাকাটাকে কাগজ মনে করে এরকম করে নষ্ট করবেন না। সর্বোপরি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পত্র-পত্রিকায়, টেলিভিশনে যে যেভাবেই পারেন খবর রাখবেন। Facebook সবাই চালান। Facebook স্ক্রল করতে থাকবেন। যদি এরকম কোনো কিছু ঘটে তাহলে দেখবেন যে সাথে সাথেই খবরটা একদম ভাইরাল হয়ে গেছে। যে ফ্লাইট বন্ধ হয়েছে, লকডাউন হয়েছে। যদি এরকম কিছু ঘটে, আমরা জানি 99% সিওর ঘটবে না। ফ্যাক্ট বলে না। তারপরেও যদি ঘটে যায় দেখতে পারবেন, জানতে পারবেন। শোনা কথায় কান দিবেন না প্লিজ। ভালো থাকবেন সকলেই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, সুস্থতা কামনা করে আজকের লাইভটা আমরা এখানেই সমাপ্তি টানছি।
ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো টপিকে, নতুন কোনো লাইভে। সো সবাই সাথে থাকবেন। আর যারা পেজটাকে লাইক না দিয়ে রেখেছেন, পেজের সাথে না আছেন, সবাইকে পেজটা লাইক দিয়ে সাথে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।